আচ্ছা, আফটার এ ব্রেক উই আর ব্যাক এগেইন টু আওয়ার ক্লাস। আমরা পড়ছিলাম তাহলে ডায়োনিয়াম সল্ট। তো ডায়োনিয়াম সল্ট পড়তে গিয়ে আমরা লাস্ট যেটা পড়েছিলাম যে রেট অফ ডায়াজো কাপলিং। আমার যতদূর খেয়াল পড়ে আমরা লাস্ট এরকম করে পড়েছিলাম যে সাবস্টিটিউটেড ডায়োনিয়াম সল্ট মানে এন ডবল বন্ড এন, এখানে মনে কর প্যারা মিথক্সি আছে, তার সবথেকে স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার এইটা। আর যদি প্যারা পজিশনে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে তার সবথেকে স্টেবল এইটা, আর এটা হচ্ছে কি এইটা। তাহলে এবং আমরা জানি যে এ আর এন ডবল বন্ড এন এই রেজোনেটিং স্ট্রাকচারটাই ডায়াজো কাপলিং এ অংশগ্রহণ করে। তাহলে প্যারা নাইট্রোর ক্ষেত্রে যেহেতু এই টার্মিনাল নাইট্রোজেনের উপরেই পজিটিভ চার্জটা মোস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার, সেই জন্য আমরা কি বলেছি না এই ধরনের ডায়োনিয়াম সল্ট ফাস্টার রেটে ডায়াজো কাপলিং করে। এই কথাটা আমরা আগের দিন বলেছিলাম। আচ্ছা, তো এবারে এইখান থেকেই যদি আমরা শুরু করি ওই ব্যাপারটাকে আবার, যে দেখ তার মানে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে একটা বেঞ্জিন রিংয়ের ক্ষেত্রে যত নাম্বার অফ অর্থ বা প্যারা পজিশনে স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে সেই ডায়োনিয়াম সল্ট তত বেশি রিঅ্যাক্টিভ হবে। মানে এই একের থেকে 2 নম্বরটা বেশি রিঅ্যাক্টিভ, 2 এর থেকে 3 নম্বরটা আরো বেশি রিঅ্যাক্টিভ। তার কি কারণ না যত অর্থ প্যারাতে নাইট্রো গ্রুপ বা সায়ানো এই ধরনের স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সংখ্যা বাড়বে তত এটার ইলেকট্রোফিলিসিটি এবং রেট অফ ডায়াজো কাপলিংটা তত বেশি হবে, দুটো সাইমালটেনিয়াসলি। তাহলে এখান থেকে আমরা আরো একটা ইন্টারেস্টিং কেস এরকম করে বলতে পারি যে আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম নরমাল ডায়োনিয়াম সল্ট PaHN2+। এই ধরনের নরমাল একটা ডায়োনিয়াম সল্ট একমাত্র হাইলি অ্যাক্টিভেটেড অ্যারোমেটিক নিউক্লিয়াসের সঙ্গে ডায়াজো কাপলিং করে। সে হাইলি অ্যাক্টিভেটেড নিউক্লিয়াসটাকে হয় ফেনক্সাইড বা কি আমরা পড়েছিলাম না একটা টারসিয়ারি অ্যামিন। এই ধরনের নিউক্লিয়াস হাইলি অ্যাক্টিভেটেড, এদের সাথে এই ফিনাইল ডায়োনিয়াম সল্ট কাপলিং করে। এদের থেকে কম অ্যাক্টিভেটেড ধর আমরা এখন যদি বলি যে সিম্পল অ্যানিসোল, এর অ্যাক্টিভিটি কিন্তু এদের থেকে কম, এর সঙ্গে কিন্তু এ রিঅ্যাকশন করতে পারে না। বা এর থেকে আরো কম অ্যাক্টিভেটেড আমরা যদি টলুইন নেই, টলুইনের সঙ্গেও মানে এ রিঅ্যাকশন করতে পারে না। যদি এরকমই নেই, মনে কর আমাদের কাছে আছে মেসিটিলিনও এদের মতো অ্যাক্টিভেটেড নয়। মেসিটিলিনের সঙ্গে ফিনাইল মানে নরমাল ফিনাইল ডায়োনিয়াম কিন্তু কাপলিং করতে পারে না। কিন্তু এই ধরনের মলিকিউলের সঙ্গে এই ধরনের খুব স্ট্রং অ্যাক্টিভ মানে স্ট্রং রিঅ্যাক্টিভ যদি ডায়োনিয়াম সল্ট দেওয়া হয় তখন কিন্তু আবার ডায়াজো কাপলিং হয়। তাহলে এরকম একটা আমরা কোশ্চেন করতে পারি যে ধর আমি এরকম একটা সাবস্ট্রেট চুজ করলাম, ধর আমি একটা করলাম সাবস্ট্রেট যে আমার মেসিটিলিনের সঙ্গে আমি যদি বলি PaHN2+, এ কোনো কাপলিং করতে পারে না। কিন্তু মেসিটিলিনের সঙ্গে এই 2,4,6 ট্রাইনাইট্রোবেনজিন ডায়োনিয়াম সল্ট এই NO2N2 এ কিন্তু মেসিটিলিনের সঙ্গে কাপলিং করতে পারে। তখন আমাকে কিভাবে এক্সপ্লেন করতে হবে না মেসিটিলিন মোটামুটি খুব একটা অ্যাক্টিভেটেড নিউক্লিয়াস নয়, এর যা অ্যাক্টিভিটি
ফিনাইল ডায়াজোনিয়াম সল্ট এও খুব একটা স্ট্রং ইলেকট্রোফাইল নয়, সেই জন্য এদের মধ্যে কোনো কাপলিং হয় না। কিন্তু যদি ফিনাইল ডায়াজোনিয়াম সল্টকে চেঞ্জ করে আমি 2,4,6 ট্রাইনাইট্রোফিনাইল ডায়াজোনিয়াম সল্ট নেই, তখন এ অনেক স্ট্রং ইলেকট্রোফাইল, শুধু তাই নয় এ অনেক বেশি রিঅ্যাক্টিভ, কারণ এর প্রিডমিনেন্ট রেজোনেটিং স্ট্রাকচারে টার্মিনাল নাইট্রোজেনের মাথাতেই প্লাস চার্জটা থাকবে। তাহলে ফাইনাল যে প্রোডাক্টটা তৈরি হবে এদের মধ্যে তার স্ট্রাকচারটা কি হবে না, তার স্ট্রাকচারটা হবে এরকমই। দেখ, তাহলে এই আমার মেসিটিলিনের সঙ্গে বিক্রিয়া করলে এইখান থেকে বিক্রিয়া করলো, এই প্লাস চার্জ হলো তৈরি, এই এইচ এর ডবল বন্ডেড, এটাকে লিখলাম এআর, এআর মানে 2,4,6 ট্রাইনাইট্রো, এই CH বন্ডটা ভেঙে গেল, সিস্টেম গেট ব্যাক ইটস অ্যারোমেটিসিটি। এই মিথাইল যদি এবারে এন ডবল বন্ডেড এন, এই বেনজিন, তার এই নাইট্রো, এই নাইট্রো, এই নাইট্রো, এই আর এই CH3 এই রকম ভাবে আমরা কিন্তু এক্সপ্লানেশনটা করতেই পারি। ঠিক একই রকমের একটা প্রবলেম এরকমই দিতে পারে। দেখ কি সেই প্রবলেমটা, না সেই প্রবলেমটা এরকমই, তোর আমাকে বললো যে অ্যানিসোল এই OCH এর সঙ্গে PHN2+ কোনো বিক্রিয়া করতে পারে না, কিন্তু এর সঙ্গে 2,4-ডাইনাইট্রো বেনজিন ডায়াজোনিয়াম সল্ট, 2,4-ডাইনাইট্রো, এই NO2 এই NO2, সে কিন্তু এর সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে উত্তরটা একই রকমই হবে, কি না শুধু ফিনাইল ডায়াজোনিয়াম সল্টের রিঅ্যাক্টিভিটি যা, এ কিন্তু গিয়ে তো অ্যানিসোলের সঙ্গে বিক্রিয়া করতে পারে না, কারণ এর অ্যাক্টিভিটি যা, এর সঙ্গে এর ইলেকট্রোফিলিসিটি ম্যাচ করে না। কিন্তু যখন এটা 2,4-ডাইনাইট্রো হয়ে গেল, তখন এর ইলেকট্রোফিলিসিটি অনেক গুণ বেড়ে গেল, এর সাথে বিক্রিয়া করবে। এবারে কি প্রোডাক্ট হবে, এর গিয়ে তো প্যারা পজিশনের সঙ্গে একটা কাপলিং করে একটা প্রোডাক্ট নিশ্চয়ই দেখিয়ে দিতে পারবি। তাহলে এই OCH3 N ডবল বন্ড এর, এই বেনজিন রিং, এই অর্থতে একটা নাইট্রো, প্যারা একটা নাইট্রো। তাহলে আমরা মোটামুটি শিখলাম যে ডায়াজোনিয়াম সল্টের রিঅ্যাক্টিভিটি এবং তার সঙ্গে বিভিন্ন মানে নিউক্লিয়াস কে রিঅ্যাকশন করতে পারে, কে রিঅ্যাকশন করতে পারে না। এবং এরকম কোশ্চেন দিয়েছে, আমরা ওই যে বললাম যে একটা নাইট্রো থাকলে কি রিঅ্যাক্টিভিটি হবে, দুটো নাইট্রো থাকলে তার রিঅ্যাক্টিভিটি আরো বেশি হবে, তিনটে নাইট্রো থাকলে আরো তার রিঅ্যাক্টিভিটি বেশি থাকবে। এরকম কোশ্চেন কিন্তু যে মানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু দিয়েছে, সেইটা মাথায় রাখতে হবে। তাহলে বেসিক কেমিস্ট্রি গুলো একদম যেন ক্লিয়ার থাকে। বেশ, নেক্সট যে পার্টটাতে আমরা আসছি দেখ, সেই পার্টটা হচ্ছে খুব পুরনো কোশ্চেন আমাদের, NN ডাইমিথাইল অ্যানিলিন, NN ডাইমিথাইল অ্যানিলিন এ কি করতে পারে, ArN2+ এর সঙ্গে কাপলিং করতে পারে। আমরা যেটা পড়েছি, NN ডাইমিথাইল অ্যানিলিন can couples with any diazonium salt, কিন্তু এর 2,4-ডাইমিথাইল আইসোমার মানে 2,4-ডাইমিথাইল NN ডাইমিথাইল অ্যানিলিন কি এর হবে না, 2,6-ডাইমিথাইল N, N ডাইমিথাইল অ্যানিলিন fails to couple with ArN2+। ArN2+ এর সঙ্গে
পারে না। তাহলে খুব সহজ তো মানে মানে তোদের কাছে এগুলো অলরেডি পূর্ব পরিচিত প্রবলেম। তাহলে এটা একটা অ্যাক্টিভেটিং নিউক্লিয়াস, এর সাথে কাপলিং করতেই পারে, রিঅ্যাকশন মেকানিজমও তোদের জানা, আর কিছু বলার নেই, এন ডবল বন্ড এন এআর। কিন্তু এখানে কি বলবি, ডিউ টু স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, অর্থ পজিশনে যেই দুটো মিথাইল আছে ওরা কি করবে, স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স এই তৈরি করবে। বললে কি হবে, এই গ্রুপটা আউট অফ প্লেন হয়ে যাবে, এই দুটো এই বন্ডটা ঘুরে যাবে, ঘুরে গিয়ে এই অ্যাবাভ দিকগুলোতে আসবে। দিস গ্রুপ বিকাম আউট অফ প্লেন। যেই আউট অফ প্লেন হবে, দিস lone pair of amine is no longer in resonance with the ring. ওই লোন পেয়ার তখন রিং এর সঙ্গে আর রেজোনেন্সই করতে পারবে না। যদি রেজোনেন্স না করতে পারে, রিংটা অ্যাক্টিভেটেড হবে না, দ্য রিং লস্ট ইটস অ্যাক্টিভিটি। সেই অ্যাক্টিভিটি লস্ট করার জন্য এটা আর এনাফ অ্যাক্টিভেটেড নয়, সে ওই জন্য নরমাল একটা এআর এন2 প্লাসের সঙ্গে কাপলিং করতে পারবে না। এই হলো গিয়ে মেটা। আচ্ছা, এবারে দেখ আমরা কয়েকটা প্রবলেম একটু দেখে নিই। এই চ্যাপ্টার উপরে কিছু ছোটখাটো প্রবলেম একটু আমরা ডিসকাশন করে নিই। এরকম খুব দেয় পরীক্ষায় কি, আর এরকমই দেয় প্রবলেম। মনে কর আমাকে দিল রেসোরসিনল OH2H, এর উপরে দিল ArN2+, কি হবে? এরকম একটা প্রবলেম। আরেকটা দেয় প্রবলেম, খুব ওয়েল নোন প্রবলেম, প্রায় এক্সামে দেয়, এই প্যারা অ্যামিনো ফেনল, এখানে দিল ArN2+ দিয়ে অ্যাসিড মিডিয়ামে কি হবে, আর দিল ArN2+ OH- মানে প্যারা অ্যামিনো ফেনলের সঙ্গে একটা ডাইজোনিয়াম সল্ট অ্যাসিড মিডিয়ামে করলে কি হবে, আর অ্যালকালি মিডিয়ামে করলে কি হবে। এই প্রবলেমগুলো খুব কিন্তু দেয়। আচ্ছা বেশ, তাহলে আমরা এক এক করে সলভ করার একটু চেষ্টা করি। প্রথমটা, রেসোরসিনলের ক্ষেত্রে এই দুটো OH আছে, দুটোই অ্যাক্টিভেশন দেয়, তখন কোন জায়গাটাতে হবে কাপলিং? অ্যাকচুয়ালি এইখানে এই OH, এই N ডবল বন্ড N AR, এই OH, এই একটা OH এর সাথে অর্থ, একটা OH এর সাথে প্যারা, এরকম যে মানে জায়গাতে কাপলিং হবে, মানে এই পজিশনটাই সবথেকে ওয়েল ডিফাইন্ড বা সবথেকে বেশি অ্যাকসেপ্টেবল পজিশন, ওই পজিশনেই কাপলিংটা সবথেকে বেটার হওয়া উচিত এবং ওখানেই হয়। বেশ, তাহলে এইটা একটা গেল প্রবলেম। এবারে এই রকমই একটা প্রবলেম, প্যারা অ্যামিনো ফেনল। তাহলে এখানে OH-টাও অ্যাক্টিভেটিং আর অ্যামিনটাও অ্যাক্টিভেটিং এবং একে অপরের প্যারা পজিশনে আছে। তাহলে কি হবে না, কাপলিং হবে একটার সাপেক্ষে অর্থ পজিশন। তাহলে কার সাপেক্ষে অর্থতে হবে, মানে OH এর সাপেক্ষে অর্থ মানে এটা, আর এই অ্যামিনের সাপেক্ষে অর্থ মানে এইটা। কোথায় হবে সেইটা ডিপেন্ড করছে কিসের উপরে, না রিঅ্যাকশনটা কোন মিডিয়ামে হচ্ছে। তো এখানে প্রথমে অ্যালকালিটা ভাব। এখন অ্যালকালি মিডিয়ামের কথা যেই আমি চিন্তা করব, অ্যালকালি মিডিয়ামে OH NH2 OH- দিলে ফেনলিক OH-টা কি হবে না O- হবে, এটা হবে NH2। এইটা আমাকে চিন্তা করতে হবে। এবারে চিন্তা কর, O- বেশি রেজোনেন্স করতে পারবে না NH2 বেটার রেজোনেন্স করতে পারবে? তাহলে কোশ্চেন হচ্ছে এইটা, O- বেটার রেজোনেন্স করতে
না অ্যামিন বেটা রেজোনেন্স করতে পারবে? উত্তরটা কি হবে? ও মাইনাস বেটা। তার মানে এই দুটো গ্রুপের মধ্যে এই ফেনক্সাইড মাইনাস মোর অ্যাক্টিভেটিং, মোর অ্যাক্টিভেটিং। তাহলে ফেনক্সাইড মাইনাস যদি মোর অ্যাক্টিভেটিং হয় তখন ফাইনালি কাপলিংটা হবে এর সাপেক্ষে অর্থ পজিশনে, ও কাপলিংটা করাবে, করলে ফাইনাল যে প্রোডাক্ট একবারে আমরা লিখব OH N ডবল বন্ড NAR NH2। হাইড্রোজেন বন্ডিং এর কোশ্চেনটা কিন্তু পরে আসবে, প্রথমে কি না কার সাপেক্ষে কাপলিং, এই জিনিসটা হলো প্রথম। এবারে যখন অ্যাসিড মিডিয়াম, তখন এখানে এই কথাটা একটু বুঝো আছে। অ্যাসিড মিডিয়াম মানে কিন্তু খুব স্ট্রং অ্যাসিড মিডিয়াম নয়। বলবি এটা কি করে বুঝবো? না এটা এই প্রবলেম করতে করতে এগুলো মুখস্থ হয়ে যায়। তাহলে এটা একটা উইক অ্যাসিড মিডিয়াম, এবং এখানে যে কথাটা আমাকে বুঝতে হবে অ্যাসিড মিডিয়াম মানে হচ্ছে এইটা, এই OH NH2 এ যদি এরকম করে একটা ডিসোসিয়েশনের ইকুইলিব্রিয়ামে থাকে O মাইনাস অ্যামিন প্লাস H প্লাস, এই কম্পাউন্ডটা এই রিঅ্যাকশনে ইকুইলিব্রিয়ামে আছে। অ্যাসিড মিডিয়াম মানে এই ইকুইলিব্রিয়ামটা এদিকে আছে, অ্যাসিড দেওয়া মানে খুব অল্প অ্যাসিড দেওয়া মানে ইকুইলিব্রিয়ামটা এদিকে আছে। তাহলে এই পুরো ব্যাপারটা মুখস্থ করলে কি দাঁড়ালো? মুখস্থ করলে যে জিনিসটা দাঁড়ালো অ্যাকচুয়ালি এই কথাটা এখানে উজ্জ আছে যে প্যারা অ্যামিনোফেনল, প্যারা অ্যামিনোফেনল মাইল্ড অ্যাসিড মিডিয়ামে ও এই ডিসোসিয়েশনটা করতে পারে না, ও এই ফর্মে থাকে, মানে প্যারা অ্যামিনোফেনল ফর্মে থাকে। এটা কেউ এরকম ভাবার কোনো কারণ নেই এই ভুলটা লোকে করে ফেলে যে অ্যাসিড মিডিয়াম মানে বোধহয় এরকমই OH, এটা বোধহয় NH3 প্লাস হয়ে যায়, এটা কিন্তু নয়। এই ভুলটা করা যাবে না, এইটা একটা স্ট্যান্ডার্ড প্রবলেম। এই স্ট্যান্ডার্ড প্রবলেমের মানে হচ্ছে এইটা খুব মাইল্ড অ্যাসিড মিডিয়ামে এ প্রোটনেটেড হবে না, এই ইকুইলিব্রিয়ামটা এদিকে আছে, মানে এটা এই ফর্মে আছে। তাহলে এই মলিকিউলটা যদি এই ফর্মে থাকে অক্সিজেনের লোন পেয়ার রেজোনেন্স করতে পারে, নাইট্রোজেনের লোন পেয়ারও রেজোনেন্স করতে পারে। এখন তাহলে কে ডিটারমিনেশন, কে ডিটারমাইনিং যে আমার ফ্যাক্টর হবে না যার রেজোনেন্সটা বেশি, সেটা কিসের উপরে ডিপেন্ড করবে? ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফলে তার লোন পেয়ারের রেজোনেন্স করার তুলনায় অ্যামিনের লোন পেয়ারের রেজোনেন্স করার ক্ষমতা বেশি। তাহলে কি হবে? তাহলে যে কাণ্ডটা হবে সেই কাণ্ডটা হচ্ছে কি যে এই প্যারা অ্যামিনো ফেনল OH অ্যামিন, এই অ্যামিনটাই মোর অ্যাক্টিভেশন দেবে এবং কাপলিংটা হবে অ্যামিনের রেসপেক্টে। তাহলে এবং এটা রেসপেক্টে কোথায় হবে না ওর অর্থ পজিশনে। তাহলে ফাইনাল প্রোডাক্টটা কি হবে? NH2 N ডবল বন্ড N। এই তাহলে এই প্রবলেমটা মানে গিয়ে দাঁড়ালো এইটা যে অ্যালকালি মিডিয়ামে করলে ফেনক্সাইড তৈরি হবে, ফেনক্সাইডের সাপেক্ষে মানে কাপলিং হবে। অ্যাসিড মিডিয়াম মানে খুব খুব ডাইলিউট অ্যাসিড, সেখানে ডিসোসিয়েশনটা হবে না, প্যারা অ্যামিনো ফর্মেই থাকবে। তখন অক্সিজেনের তুলনায় নাইট্রোজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি কম, ওই অ্যাক্টিভেশনটা দেবে। তাহলে অ্যামিনের সাপেক্ষে অর্থ পজিশনে আমার কি হবে না কাপলিংটা হবে। এই দিয়ে এই মানটা অর্থ। আচ্ছা বেশ, এরপরের যে পার্ট
যে পার্টটাতে একটা আরেকটা স্ট্যান্ডার্ড প্রবলেম। আমরা প্রাইমারি অ্যামিনের কথা যদি বলি ArNH2 সঙ্গে ArN2+, খুব ঠান্ডা মাথায় শুনুন, একটা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনের সঙ্গে যদি ডায়াজোনিয়াম সল্টের কাপলিং হয় তাহলে কি হবে? আমরা অলরেডি পড়েছি যে প্রাইমারি অ্যামিনের সঙ্গে কাপলিংটা হবে N কাপলিং, তার মানে N ডবল বন্ড N Ar প্লাস এই লোন পেয়ারটা এই অ্যাটাক করবে, কি প্রোডাক্ট পাবো? ArNH N ডবল বন্ড N Ar। যদি এটাকে Ar ড্যাশ করি Ar ড্যাশ এরকম একটা প্রোডাক্ট আমরা পেতে পারি। তাহলে প্রাইমারি অ্যামিনের N কাপলিং প্রোডাক্ট হচ্ছে এইটা। এই N কাপলিং যে প্রোডাক্টটা পাওয়া যায় তাকে যদি সালফিউরিক অ্যাসিড দিয়ে হাইড্রোলিসিস করা হয়, কি বলছি? তাকে যদি সালফিউরিক অ্যাসিড দিয়ে হাইড্রোলিসিস করা হয় তাহলে কি ঘটতে পারে? তাহলে যে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে গিয়ে যে আবার ওই কাপলিং পজিশনটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এটা আবার প্রাইমারি অ্যামিন ফেরত চলে আসবে। এ পাশটা হবে Ar ড্যাশ N2+, ওই N2+ ওই কন্ডিশনে হাইড্রোলিসিস হয়ে গিয়ে ফেনোলিক ওয়েজ হবে। তাহলে কি দাঁড়ালো? না একটা প্রাইমারি অ্যামিন, একটা তো অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন যে N কাপলিং প্রোডাক্টটা তৈরি করবে উইথ সাম ডাইজোনিয়াম সল্ট, তাকে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিয়ে হাইড্রোলিসিস করলে সেটা আবার ভেঙে যাবে, প্রাইমারি অ্যামিন তৈরি হবে, ডাইজোনিয়াম সল্টটা ভেঙে গিয়ে ফেনোলিক কম্পাউন্ড তৈরি হবে। এইটা হচ্ছে যে বক্তব্য। এইটার উপরে বেস করে এই প্রবলেমটা যদি আমরা সলভ করি, যে মনে কর আমার কাছে আছে প্যারাটলুইডিন এরকম একটা প্রাইমারি অ্যামিন আছে, এর সঙ্গে দিলাম নরমাল ফিনাইল ডাইজোনিয়াম সল্ট, দিলে একটা প্রোডাক্ট তৈরি হবে। সেই প্রোডাক্টটাকে যখন সালফিউরিক অ্যাসিড দিয়ে হাইড্রোলিসিস করব, চারটে ডিফারেন্ট কম্পাউন্ড পাওয়া যায়। এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট A প্লাস B প্লাস C প্লাস D, এই চারটে প্রোডাক্টকে আইডেন্টিফাই করো যে এই চারটে প্রোডাক্ট কি হতে পারে। তাহলে কি বললাম? প্যারাটলুইডিনের সঙ্গে ফিনাইল ডাইজোনিয়াম সল্টের যে কাপলিং প্রোডাক্টটা হবে তাকে সালফিউরিক অ্যাসিড দিয়ে হাইড্রোলিসিস করলে চারটে ডিফারেন্ট প্রোডাক্ট পাওয়া যেতে পারে, মানে পাওয়া যায়। সেই চারটে প্রোডাক্ট কি? তাহলে আমাকে আগে কি করতে হবে? না প্যারাটলুইডিনের সঙ্গে কাপলিং করলে কি তৈরি হবে সেইটাকে দেখি। N ডবল বন্ড NPH প্লাস এই লোন পেয়ার দিয়ে কাপলিং করলে কি প্রোডাক্টটা হবে? এই CH3NH N ডবল বন্ড NPH, এই কম্পাউন্ডটা। এই কম্পাউন্ডটাকে সালফিউরিক অ্যাসিড দিয়ে ভাঙলে কি পাবো? না প্যারাটলুইডিনটা ব্যাক করলো CH3NH2, এটা কি হবে? N ডবল বন্ড NPH প্লাস এই কম্পাউন্ডটা ভেঙে গিয়ে কি হবে? PHOH ফেনল। তাহলে যদি এটাকে বলি A, এটা হবে B, তাহলে দুটো প্রোডাক্ট। কিন্তু আমাকে কি বলেছে? যে চারটে প্রোডাক্ট পাওয়া যায়। তাহলে বাকি দুটো প্রোডাক্ট কোথায় গেল, বা বাকি দুটো প্রোডাক্ট কি? তখনই দেখ মেন যে জিনিসটা বুঝতে হবে, এই কম্পাউন্ডটা যে তৈরি হলো এই কম্পাউন্ডের একটা রিজোনেটিং স্ট্রাকচার হয়, বা আমরা বলতে পারি একটা টটোমারিক স্ট্রাকচার হয়। কি সেই টটোমারিক স্ট্রাকচারটা? না এই মলিকিউলটা এটা এটা এই রকমই একটা টটোমার হতে পারে। তাহলে এবং হতে পারে মানে হয়। তাহলে এর যদি টটোমারাইজেশন হয় কি হবে? N ডবল বন্ড NH PH, এর টটোমার স্ট্রাকচার হচ্ছে তাহলে এর টটোমার স্ট্রাকচার যদি এটা হয়, এ যখন
সালফিউরিক অ্যাসিড পজিশনে ভাঙবে তাহলে এইখানে ব্রেক হবে, এখানে যেই ব্রেক হবে তখন ডায়াজোনিয়াম কি হবে সল্ট CH3 ডবল বন্ড N প্লাস, আর এইটা কি হবে PHNH2 মানে শুধু অ্যানিলিন। আর এই কম্পাউন্ডটা যখন ফাইনালি জল দিয়ে ব্রেক করবে তখন কি পাবো CH3OH মানে প্যারাক্রেসল। তাহলে A হলো C, A হলো D। তাহলে এই আমার চারটে প্রোডাক্ট, একটা হচ্ছে প্যারাটলুইডিন, দুই হচ্ছে ফেনল, আর এই প্রোডাক্টটা টটোমার করে ব্রেক করলে হয় যেটা সেটা হচ্ছে শুধু অ্যানিলিন আর হচ্ছে প্যারাক্রেসল। কি ইন্টারেস্টিং দেখ, অসাধারণ কিন্তু অসাধারণ প্রবলেম। তাহলে এই প্রবলেমটা থেকে আমরা একটা জিনিস বলতে কি পারি যে এরকমই একটা জিনিস আমরা বলতে পারি, দেখ আজকে প্যারাটলুইডিনের সঙ্গে শুধু PHN2 প্লাসের কাপলিং এ যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে আমরা উল্টোটাও তো বলতে পারি যে প্যারামিথাইল ডাইজোনিয়াম সল্ট সঙ্গে অ্যানিলিনের কাপলিং এ সেম প্রোডাক্ট হবে। একটু 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 ঠান্ডা মাথায় চিন্তা কর, প্যারাটলুইডিনের সঙ্গে ফিনাইল ডাইজোনিয়ামের করলে যে যে কম্পাউন্ডটা তৈরি হবে তার টটোমার স্ট্রাকচারটাই কি ঠিক উল্টোটা, প্যারামিথাইল ডাইজোনিয়াম সল্টের সঙ্গে শুধু অ্যানিলিনের কাপলিং করলে সেই প্রোডাক্টটাই তৈরি হবে। এইগুলো যেন কোনোভাবেই না কেউ গন্ডগোল পাস, খুব ঠান্ডা মাথাতে এগুলো কিন্তু একটু চিন্তা করতে হবে। বেশ, তাহলে এই একটা প্রবলেম আমরা একটু বুঝে নিলাম। বেশ, আরেকটা প্রবলেম দেখ, সেই প্রবলেমটা নর্মাল অপশনে দেওয়া আছে, বোধহয় আমরা থার্ড সেমিস্টারে একবার বলেছিলাম যে ডাইজোনিয়াম সল্টের উপরে কিন্তু আবার মানে এদের অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হতে পারে। ডায়াজোনিয়াম সল্টের উপরে কি হতে পারে, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হতে পারে। কিরকম এই জিনিসটা, বোধহয় প্রবলেমটা এরকমই ছিল যে প্যারাক্লোরোঅ্যানিলিন NH2Cl, প্যারাক্লোরোঅ্যানিলিনকে সোডিয়াম নাইট্রাইড আর HBr এই কন্ডিশনে ডায়াজোটাইজড করা হলো, ডায়াজোটাইজড করে যখন ফিনলের উপরে অ্যালকাইল মিডিয়ামে কাপলিং করানো হলো তখন যে কাপলিং প্রোডাক্টটা পাওয়া গেল সেটা হচ্ছে এইটা, এই OH, বা যদি এরকম বলি এটা না দিয়ে মনে করে বলা হলো যে PHNE2 এদের ডাইমিথাইল অ্যানিলিনের সঙ্গে যখন কাপলিং করানো হলো তখন এই প্রোডাক্টটা পাওয়া গেল, এই N ডবল বন্ড N, এইটা এই প্যারা পজিশনে কে থাকলো না Br থাকলো, Br। এই প্রোডাক্টটা কি করে চলে এলো, মানে এখানে ব্রোমিন কি করে চলে এলো, তখন দেখ বললো যে এ নরমাল যখন ডায়াজোটাইজেশন করছে তখন N ট্রিপল বন্ডের N প্লাস এই তৈরি হলো এই Cl, এর উপরে এই N2 প্লাস একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসাবে কাজ করে, যেই কাজ করে Br মাইনাস এর উপরে অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করা এইভাবে। কারণ আমরা জানি অর্থ বা প্যারা পজিশনে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকে তবেই কোশ্চেনটা আসে কিসের
না, তবেই ওই আমাদের অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের কোশ্চেনটা আসে। তাহলে এ নেগেটিভ চার্জটাকে স্টেবিলিটি দিল, এটা এই গেল, এটা এই গেল, এই গেল, এই সিএটা বেরিয়ে গেল। তাহলে প্রথমে যেই ডায়াজোসলটা তৈরি হলো সেই ডায়াজোসলটা অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করে ক্লোরিনকে বের করে বিয়ারটা যে মানে ঢুকে গেল। বোধহয় প্রবলেমটা এরকমই ছিল। এবারে এ নরমাল ওয়েতে পিএইচ এন এমনিটির উপরে কাপলিং করলে এই প্রোডাক্টটা পাওয়া যায়। এইটাই আমাদের বোঝানোর ছিল। তাহলে আমাদের মোটামুটি ডায়জোনিয়াম সল্টের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। সব থেকে ভালো এটা পাওয়া যাবে নরম্যান কক্সনের বইতে, সব একটা সেপারেট করে চ্যাপ্টার করে দেওয়া আছে, সেই বই থেকেই পড়ালাম। তাহলে আজকের ক্লাসে যেটা লাস্ট সামারি কি আমরা করলাম, যে ডায়জোনিয়াম সল্টের রিঅ্যাক্টিভিটি, মানে ডায়জোনিয়াম সল্টের প্রথম কথা যে যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর্থ এবং প্যারা পজিশনে থাকবে তার ইলেকট্রোফিলিসিটি তত বাড়বে। শুধু তাই নয়, তার ডায়জো কাপলিং এর রেটও তত বাড়বে, কারণ ওই টার্মিনাল নাইট্রোজেন বিয়ারিং মানে টার্মিনাল নাইট্রোজেনের উপরে পজিটিভ চার্জ থাকবে, এই রেগুলেটিং স্ট্রাকচারটা আরো বেশি প্রিডমিনেন্ট হবে। তখন ওরা আরো কম মানে রিলেটিভলি কম অ্যাক্টিভেটেড নিউক্লিয়াসের সঙ্গেও কাপলিং করতে পারে। যেমন এক্সাম্পল 2,4,6 ট্রাইনাইট্রোবেনজিন ডায়জোনিয়াম সল্ট আমার মেসিটিলিনের সঙ্গেও কাপলিং করতে পারে, বা 2,4-ডাইনাইট্রোবেনজিন ডায়জোনিয়াম সল্ট গিয়ে আমার অ্যানিসোলের সঙ্গেও কাপলিং করতে পারে। এই প্রবলেমগুলোর কথাই আমরা বলছিলাম। আর তারপরে একটা কি বললাম না, কোনো যারা কাপলিং করে, মনে কর এনএন ডাইমিথাইল মিলিন, সে কাপলিং করে, কিন্তু তার 2 এবং 6 2,6 যদি যে দুটো মিথাইল থাকে তখন স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্সের জন্য সে আর অ্যাক্টিভেটেড থাকে না, ফলে সে কাপলিং করতে পারে না। আর কি বললাম যে কিছু প্রবলেম করলাম, যেমন প্রাইমারি অ্যামিন যে এন কাপলিং প্রোডাক্ট করে তার একটা টটোমার স্ট্রাকচার হয়, ফলে ওই ধরনের আফটার কাপলিং তাকে সালফিউরিক অ্যাসিড দিয়ে হাইড্রোলাইসিস করলে 4টে ডিফারেন্ট প্রোডাক্ট পাওয়া যায়। আর কি বললাম না, একই কম্পাউন্ডে প্রাইমারি অ্যামিন এবং ফেনোলিক গ্রুপ থাকলে কোন পজিশনে কাপলিং হবে দ্যাট উইল ডিপেন্ড আপন কোন মিডিয়ামে হচ্ছে। অ্যালকালি মিডিয়ামে হলে ফেনক্সাইডের সাপেক্ষে কাপলিং হবে, আর ডাইলুট অ্যাসিড হলে প্রাইমারি অ্যামিনের সাপেক্ষে কাপলিংটা হবে। ঠিক আছে, এই পর্যন্তই থাকবে।